সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। ইস্পাত কঠিন ঐক্যের প্রতীক আমাদের জুলাই বিপ্লব, যেখানে দলমত নির্বিশেষে সবাই ছিল পাহাড়ের মতো অটল। নতুন এই বাংলাদেশের ঐক্যে ফাটল ধরাতে চলছে নানা রকম ষড়যন্ত্র, কখনো গুজব ছড়িয়ে, কখনো দাবি আদায়ের নামে, কখনো বা সাম্প্রদায়িক তকমা দিয়ে চলছে অপপ্রয়াস। সব মহল থেকেই বলা হচ্ছে এসব রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দরকার সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধন। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর এসব নিয়ে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন মুফতি মনির হোসেন কাসেমি, অর্থ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবং তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, যিনি সাধারণ সম্পাদক G9। এবং একই সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি আহনাফ সাইদ খান, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির একজন অন্যতম সদস্য। দর্শক, আপনারা চাইলেও আমাদের এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আমাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব সরাসরি আলোচনায়। আমরা শুরুতেই আসতে চাই ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছে। এই 5 তারিখের পর নানাভাবে বিশৃঙ্খলা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, আমরা দেখেছি। এই ষড়যন্ত্রকে শুধু আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ নাকি এখানে ভূ রাজনৈতিকভাবে আমাদের দেশের যে অবস্থান, সে কারণে আন্তর্জাতিক বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদের কোনো ইন্ধন অথবা তাদের কোনো অংশগ্রহণ এখানে দেখেন কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর সবাই জানে যে বাংলাদেশ নানান সময়ে নানান রকমের দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়। আর এই গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া যে ফ্যাসিবাদের শক্তি, তারা 16 বছর ধরে তাদের যেরকম প্রত্যেকটা সেক্টরে তাদের যেরকম লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, সেট করেছে, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, সমস্ত জায়গায়, এমনকি সংবাদ মাধ্যমে, তারা পরিস্থিতির কারণে কেউ কেউ পালিয়ে গেছে, কেউ কেউ একটু চুপ আছে, কেউ কেউ উসিলা খুঁজছে। আর তাদের পলাতক নেত্রী বিদেশ থেকে মাঝে মাঝেই অডিও বিপ্লবের যে কর্মসূচি সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। সুতরাং তারা যে ষড়যন্ত্র করছে এটা প্রকাশ্য এবং ঘোষণা দিয়ে, গোপনও নয়। আওয়ামী লীগের সভানেত্রী, পলাতক স্বৈরশাসক খুনি শেখ হাসিনা, তিনি বলে দিচ্ছেন ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে, এবং সেখানে আক্রমণ হলে সেটাকে ট্রাম্প পর্যন্ত পৌঁছে দিবেন। এটি ষড়যন্ত্র, তার অডিও ফাঁস হয়েছে বলে আমরা জানি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করবার জন্য বিভিন্ন দল মত নির্বিশেষে মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, ছাত্ররা, তারা পাহারা দিয়ে রক্ষা করলো। কারণ ওই পলাতক ফ্যাসিবাদ গোষ্ঠী এদের উপর আক্রমণ চালিয়ে এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে বা কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর উপর দায় চাপাতে পারে, সেই সন্দেহ থেকে পাহারাটা দিতে হলো। এই যে সংখ্যালঘু, তাদের মধ্যে অনেকেই আছে বা বেশিরভাগই আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেকে আছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ফ্যাসিবাদের ভূমিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা নিজের গণহত্যার সঙ্গে জড়িত হয়েছে অনেকে। পুলিশে বিপ্লব সরকারের মতো অফিসার আওয়ামী লীগের নেতাদের থেকে বেশি ফেরোসাজ ছিল। এখন তারা যখন আওয়ামী লীগের সঙ্গে থাকে, তারা যখন ফ্যাসিবাদ হয়, তারা যখন সুবিধাভোগী হয়, তখন তারা আওয়ামী লীগ বা ওই সরকারের অংশ। আবার পলাতক ফ্যাসিবাদ কিংবা পরাজিত গণহত্যাকারী, তখন তারা যখন গণরোষের বা জনরোষের মুখে পড়ে, তখন তারা হয়ে যায় সংখ্যালঘু। ওই কার্ড খেলে এবং এই কার্ডটাকে লুফে নেয় পার্শ্ববর্তী দেশ। তারা তাদের সংবাদ মাধ্যমে যে এক্সাজারেটেড বা অতিরঞ্জিত রিপোর্ট বাংলাদেশ নিয়ে করেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে, তার শতকরা 10 ভাগও ঘটেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে বলছিলেন তাদের পতন হলে তার পরদিন সে বলছে 10 লাখ, অন্য নেতা কেউ 5 লাখ, 2 লাখ, 3 লাখ, লাখের নিচে কেউ নামতে পারেনি। সেইখানে ওই আওয়ামী লীগের অংশ হিসেবেও যদি
সংখ্যালঘুদের যত পার্সেন্ট যুক্ত তাও ধরেন, তার ধারে কাছেও কি তারা আক্রান্ত হয়েছে? হয়নি। কিন্তু মিথ্যা বানোয়ার যে রিপোর্ট ইন্ডিয়ার নিউজ পেপারে আসছে, সংবাদ মাধ্যমে আসছে, ফ্যাক্ট চেকার বিভিন্ন পদ্ধতিতে সেটা বের হয়ে আসছে, এটা মিথ্যা রিপোর্ট। এবং সেই মিথ্যা রিপোর্টের ভিত্তিতে সেটা ট্রাম্প পর্যন্ত চলে গেল, সে এক্সে লিখে ফেললো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। সুতরাং এইরকম ষড়যন্ত্র হচ্ছে। অতি সাম্প্রতিক, আপনি সাম্প্রতিককালে দেখেন, এই যে গতকাল যে চিটাগাংয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, বাংলাদেশে কোনো ব্যক্তিকে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি এজেন্সি মনে করে সে অপরাধী, তাকে গ্রেফতার করবে, এটা রাষ্ট্রীয় আইনেই করছে, এটা তো অবৈধ কোনো কাজ না। কিন্তু সেটা তাকে গ্রেফতার আমাদের আভ্যন্তরীণ বিষয়, সে অপরাধী হলে গ্রেফতার করবে, বিচারে সে নির্দোষ প্রমাণিত হলে সে ছাড়াও পাবে। কিন্তু তার গ্রেফতারে কেন ভারতের প্রতিবাদ করতে হবে, কেন তাদের বিবৃতি দিতে হবে, কেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 8 জন বিধায়ক নিয়ে আমাদের উপদূতাবাসে ছুটে যেতে হবে, কেন বলতে হবে যে বাংলাদেশের বর্ডারে তারা এখানে অবস্থান নিবে এবং বাংলাদেশে কোনো রকম পরিষেবা ঢুকতে দিবে না? আমার দেশের উপর দিয়ে তারা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে তাদের সেবা নিয়ে যায় এক অঞ্চল থেকে এক অঞ্চলে, আমার দেশের উপর দিয়ে তাদের ট্রেন চলতে পারে, সব চলতে পারবে। আর এইরকম একটা ঘটনায় তারা এই হুমকি ভারত দিচ্ছে কেন? যদি ষড়যন্ত্র না হয়, যদি তাদের বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে এটা করবে কেন? এবং এটা পরিকল্পিতভাবে তাদের উদ্দেশ্য ছিল এইভাবে সংখ্যালঘুদের উস্কে দিয়ে তাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ঢুকে পড়ে এইরকম হত্যাকাণ্ড ঘটাবে। হত্যাকাণ্ড ঘটিয়ে তারা বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানকে উস্কানি দিয়ে আবার পাল্টা হামলার ঘটনা যদি ঘটে, তার দায় চাপিয়ে বলবে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, দেশবাসী এবং গণহত্যার পক্ষের ছাত্র জনতা এত দায়িত্বশীল পরিচয় দিয়েছে, এইভাবে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে একজন মানুষকে হত্যা করার পরে এইরকম উস্কানি দেওয়ার পরও ওই ফাঁদে তারা পা দেয়। আমরা আইনানুগ বিচার আশা করছি, সবাই তাই চাই। আপনার কাছে আসবো, তার আগে একটু মুফতি মনির হোসেন কাশেমি আপনার কাছে একটু যেতে চাই। যে সায়ন্ত ভাই বলছেন যে একটু সাম্প্রদায়িক টার্ম কার্ড হিসাবে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি চক্রান্ত চলছে। এই জায়গায় ওলামা মাশায়েখ যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে শান্তি সম্প্রীতির পক্ষে ধর্মীয় বিধিবিধান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে, সেই বার্তাটা তারা দিচ্ছেন। এই মুহূর্তে আসলে ওলামা মাশায়েখদের করণীয় কি, যাতে এই সাম্প্রদায়িক টার্ম কার্ড খেলে আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে? ধন্যবাদ আপনাকে, সময় টিভিকে এবং তার কলাকুশলীদেরকে, আমার সম্মানিত কলিগদেরকে, শান্ত ভাই সহ যিনি আছেন, আহনাফ সাইদ খান, আহনাফ সাহেব। আসলে কথা যা শান্ত ভাই বললেন, আমরা একই কথা, হয়তো শব্দ এদিক সেদিক হবে। সবচাইতে এই মুহূর্তে সুখের বিষয় যেটা, সেটা হলো আজকে যে শিরোনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমাদের দেশের ভিতরে গুটি কয়েক গত পতিত সরকারের, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া গুটি কয়েক মানুষ ছাড়া পুরা জাতি ঐক্যবদ্ধ আছে, আলহামদুলিল্লাহ। এটা হলো সবচেয়ে বেশি খুশির ব্যাপার। ছাত্র বলি, শ্রমিক বলি, শিক্ষক বলি, সাধারণ মানুষ বলি, ব্যবসায়ী বলি, ইভেন কি কিছুটা সম্বিত ফিরে আসছে আমাদের সাংবাদিক ভাইদের, সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ এখনও আছে যারা পতিত সরকারকে সহযোগিতা করে আসছিল, কিন্তু এখন সম্বিত ফিরে আসছে মনে করছি তারাও দায়িত্বশীল হয়ে উঠছে। আমরা আশা করি তারা যদি আরও দায়িত্বশীল হয়, তাহলে এদেশের জনগণ প্রস্তুত আছে ঐক্যবদ্ধ হতে। না, ঐক্যবদ্ধ অলরেডি আছে। জনগণের এমন কোনো পার্ট নেই যারা এখন এই বর্তমান যে কখনো ডাকাত সেজে, কখনো রিক্সাওয়ালা সেজে, কখনো আনসার সেজে, কখনো বিভিন্ন মুখোশ নিয়ে বা আধা মুখোশ নিয়ে যারা বিভিন্নভাবে উস্কানি মারছে, এগুলোকে জনগণ চিহ্নিত করেছে এবং অত্যন্ত প্রাঙ্গমতা সহকারে, ধৈর্য সহকারে সেটাকে মোকাবেলা করে চলছে। আর না হয় গতকাল যে ঘটনা তারা ঘটিয়েছে, যদি চিটাগাং অতটা উত্তপ্ত হতো, যদি বাঁধনহারা হতো, তাহলে আজকে চিত্রটা অন্য আপনাদের পক্ষ থেকে আপনারা আসলে কি বার্তা তখন দিয়েছিলেন? সেই বার্তাই নয়, আমরা চাই তাৎক্ষণিক। জি, পুরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হেফাজতের যে এইগুলো আছে, আমাদের কথাটা বলছি, হেফাজতের উইং থেকে আমরা সকল জায়গায় এই আহ্বান পাঠিয়েছি এবং তার নমুনা আজকেও দেখতে পাচ্ছেন, কালকেও দেখবেন, আরও দিনে সামনের দিনগুলো দেখতে থাকবেন। সব জায়গাতে একই জায়গায় জনগণকে এটার তীব্র নিন্দা করা
সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা অপরাধীদেরকে, আর আমাদের জনগণকে বলছি, মুসলিমদেরকে নয়। জি। এদেশের জনগণ, মুসলিম, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকল জনগণকে শান্ত থাকার আহ্বান হেফাজত জানিয়ে আসতেছে। আগামী শুক্রবার দিন আমাদের এইটাই প্রোগ্রাম। আমরা নামাজের আগে দিয়ে মিম্বারে যে আলোচনা হয়, সেই আলোচনায় ইমাম সাহেবরা, খতিব সাহেবরা একই আহ্বান সারা দেশে জানাবে, ঐক্যবদ্ধ থাকুন, শান্ত থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এই ক্ষেত্রে স্পেশালি আমি ওই হিন্দু ভাইদেরকে বলতে চাবো যারা আমাদের সাথে, আমাদের 1000 বছরের ইতিহাস, আমরা একসাথে আছি, তো সেই কথা আর দ্বিতীয়বার বলবো না যে 1000 বছরের ইতিহাস, এটা আমাদের ইতিহাস হয়ে আছে বিধায় এটা বললেও ইতিহাস, না হলে এটি বাস্তবতা। আমরা একসাথে ছিলাম, আছি, থাকবো। অতএব গুটি কয়েক হিন্দু ভাই যারা প্ররোচিত হচ্ছেন, সেটা পার্শ্ববর্তী দেশের হোক বা সুনির্দিষ্ট কোনো সংগঠনের দ্বারা হোক, দেশি বিদেশি যে কোনো সংগঠন বা ব্যক্তির প্ররোচনায় আপনারা প্ররোচিত হচ্ছেন, মেহেরবানি করে এই ভুলটা আপনারা করবেন না। আমাদের ঐতিহ্যকে নষ্ট করবেন না, আমাদের শান্তি এবং স্থিতি নষ্ট করবেন না। আপনারা আমাদের ভাই, আমাদের হয়ে থাকেন, সময় মতো আমরাই তো আপনাদের পাহারা দেই। আজকে কেন আপনারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করেন, যে ব্যবহার একবার, দুইবার, তিনবার, হয়তো বা এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এই পর্যায়ে নিয়ে যাবেন না, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এই জায়গাটাতে তাদের যে আস্থাহীনতার জায়গা, যেটা এখন কিছুটা হইলেও তো একটা ঝামেলা তৈরি হলো, এখন তাদেরকে আস্থায় নিয়ে একে অপরের সঙ্গে তাদেরকে আবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসে দুইটা বিষয়কে খেয়াল রাখতে হবে। জি, এক হলো আইন তার গতিতে দ্রুত চলতে হবে। আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই সরকার, দুর্বল সরকার, এই সমস্ত ধানাই পানি কথাবার্তা এখন সময় নয়। স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে দ্রুততম সময়ের মধ্যে কি নিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। আর সাংবাদিক ভাইদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশ স্থিতিশীল থাকবে ইনশাআল্লাহ। আনাফ, একটু আপনার কাছে আসতে চাই। আপনাদের নেতৃত্বে আসলে একটা বিশাল বড় অভ্যুত্থান হয়েছে। এখন পরিবর্তিত বাংলাদেশ, ঐক্যবদ্ধ জাতি, আমরা বলছি যে আমরা সবাই ঐক্যবদ্ধ। যেই ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, আসলে আপনারা এই সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আপনারা এখন পর্যন্ত কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন, বা এই মুহূর্তে যাতে সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড এইখানে যাতে আমরা ফাঁদে পা না দিই, সেই জন্য আপনাদের মানে কী ধরনের কর্মসূচি আপনাদের চলমান, বা আপনারা কী বার্তা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি এখানে সহ আলোচক, অতিথি যারা আছেন এবং আমাদের দর্শকবৃন্দকে। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতিটা বিরাজ করছে, এখানে আমাদের 16 বছরের শৃঙ্খল ভেঙে আমরা যে আবারও স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাটা যেন বজায় না থাকে, সে কারণে ফ্যাসিবাদীরা এবং ফ্যাসিবাদকে আশ্রয় প্রদানকারী দেশের শাসক গোষ্ঠী, আমি শাসক গোষ্ঠী বলতে যাচ্ছি কারণ সে দেশের জনগণের সাথে আসলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে, তাদের ইন্ধনে বাংলাদেশকে চূড়ান্ত অস্থিতিশীল করতে পারলে, তাদের যে এতদিন বাংলাদেশকে ব্যবহার করে ফ্রি সুবিধা নেয়া, আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো ছিল, সেগুলো তারা ফিরে পেতে পারবে। কিন্তু আমরা বাংলাদেশের সমস্ত পক্ষ, শিক্ষার্থীরা, সমস্ত ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ বলেই পুরো বাংলাদেশ হিসাবে আজকে ম্যাচিওর আচরণটা করা গিয়েছে। গতকালকের যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে যদি কেউ প্রতিশোধ পরায়ণ হতো, যদি একজন সনাতন ধর্মের ব্যক্তিরও যদি কোনো ক্ষয়ক্ষতি হতো, এখানে আধিপত্যবাদী বিজেপির, মোদী সরকারের ভোট বাড়ত। এবং তারা এটাই চায়, বাংলাদেশকে অস্থিতিশীল দেখিয়ে কিংবা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকে অস্থিতিশীল দেখিয়ে মোদী সরকার বারবার ক্ষমতায় আসে। আমরা দেখেছি যখন 2019 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মোদী সরকার ক্ষমতায় আসার জন্য একটা পাকিস্তানের সাথে ডামি যুদ্ধে শুরু করলো। সেখানে আসলে কিছুই হয়নি তেমন, কিন্তু এটা দেখে তাদের মানে ভোট ব্যাংকে আকর্ষণ করার চেষ্টা করেছে। তো এটাই হচ্ছে মূল গেমটা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এই যে ভাই যেটা বললেন কিছুক্ষণ আগে, যে আইন অনুযায়ী কাউকে সন্দেহ করলে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করতেই পারে, আইনি প্রক্রিয়ার আওতায় তাকে নিতে পারে। কিন্তু যারা হামলা করলো, যে উগ্রবাদী সংগঠনটা হামলা করলো বা উগ্রবাদী সংগঠনের মদদে আসলে কারা আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে সেখানে যে ভুলে জয় বাংলা স্লোগান দিয়ে আবার পিছন থেকে পালিয়ে যেতে হলো, হ্যাঁ, জয় বাংলা দেওয়ার পর তাকে বসিয়ে দিল। তা আমরা তো জানি যে এগুলা কারা করছে। তো এদের আসলে দেশের প্রতি কোনো বিন্দুমাত্র সম্মান, ভালোবাসা কিছু নেই।
আইনের প্রতি কোনো সম্মান ভালোবাসা কোনো কিছু নেই। এই কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করলো। তো এই সন্ত্রাসীদেরকে এখন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটা যদি না করা যায় তাহলে আসলে এই অস্থিতিশীলতাটা যাবে না। এখন দেশে গত 3-4 দিনে অনেক কিছুই হচ্ছে। আমরা দেখলাম যে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হলো, আরও বেশ কিছু ব্যাপার ঘটলো। তো এখানে শিক্ষার্থী সমাজের ঐক্যবদ্ধতার মধ্যে ফাটল যদি ধরাতে পারে তাহলে ফ্যাসিবাদীরা সফল হবে। তো আমরা ঐক্য থাকার উপায় কি আসলে আপনাদের নেতৃত্বে ঐক্য থাকার আমরা উপায় যেটা কি? করেছি, আমরা বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে আমরা ডেকেছিলাম, আমরা সবাইকে সাথে নিয়ে বসেছি এবং প্রায় 15 অধিক ছাত্র সংগঠন সহ ভূসমৃদ্ধি ছাত্র আন্দোলন আমরা এই সিদ্ধান্তে এসেছি সংহতি যে সপ্তাহ আমরা পালন করছেন এই আপনারা। সপ্তাহে আমরা সংহতি সপ্তাহ পালন করছি। এখন এই যে ব্যাপারগুলো ঘটছে, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন নেই, অনেক জায়গায় গোয়েন্দা রিপোর্ট থাকছে না, অথচ আগে কোনো একটা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে 5 জন লোক জড়ো হলে সেখানে গোয়েন্দা সংস্থার তৎপরতা ছিল। একই সাথে এখানে আমি মিডিয়ার কথা বলবো, মিসলিডিং অনেক নিউজ ক্যাপশন হচ্ছে। তো এখানে সব কিছুই আসলে ওই যে ফ্যাসিবাদী সেট আপ, যেটা আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলছি। আমরা যদি আপনাদের মিডিয়ার কথাও বলি, গতকালকে মিসলিডিং নিউজের জন্য দেশে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও আপনারা পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ প্রাপ্য। কিন্তু আপনি বলা শেষ হলে আমি যদি জি জেনারেল আমি একটু শেষ যদি 10 সেকেন্ড একটু আমাকে বলি, এটা হচ্ছে যে আমরা একটা মানুষের বক্তব্যকে জি কোড আনকোড করে বলেছিলাম যে এটা হচ্ছে তাদের অভিযোগ। তো টেলিভিশনের স্ক্রিনে তো অনেক ছোট জায়গা, যে কারণে ওটা আমরা পুরোপুরি বোঝাতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা আপনাদের না সতর্ক বোঝানোর- থাকা না উচিত, বোঝানোর কারণ কারণে আমরা পরে মানুষের আবার- কাছে কি মেসেজ যায় সেটাই ইম্পর্টেন্ট। এবং আপনারা আগেও যে সমস্ত মানে কার্যক্রম করেছেন বা যে সমস্ত রিপোর্ট হয়েছে জনবিরোধী, এগুলো নিয়ে আপনারা আসলে প্রকাশ্যে কোনো ক্ষমা চাননি। এবং আমি প্রত্যাশা করব যে আপনাদের পক্ষ থেকে আপনাদের পূর্বতন রিপোর্টগুলো নিয়ে, যে জনবিরোধী রিপোর্ট, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা হোক এবং কারা এই কাজগুলো করাতো তাদের মুখোশটা আপনারাই উন্মোচন করেন। আনাফ, আমি একটু বলি যে এখানে আপনি জানেন যে ওই সময় আসলে যেই রকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল, আপনাদের কেউ না কেউ তো করতো, না, সেই সেই মুখোশটা পরিস্থিতি- আপনারা উন্মোচন করেন একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের ভালো। মাধ্যমে। ওই পরিস্থিতিতে আসলে আপনি নিজেও জানেন যে বাংলাদেশ কিভাবে চলছিল, তখন আমাদেরও আসলে হাত পা কতটা বাধা ছিল বা কি। আমরা যেহেতু 5 তারিখের পর আমরা নতুন করে স্বাধীন হয়েছি বলছি, সুতরাং আমরা সেই জুলাই স্পিরিটকে ধারণ করে আমরা চেষ্টা করছি যে আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে, যাতে অপসাংবাদিকতা অন্তত আমাদের পক্ষ থেকে না হয়। আমরা সেটা ধারাবাহিকতা রাখছি। আমি নিশ্চয়ই ধরে আপনি নিচ্ছি আপনি ওই প্রক্রিয়াগুলো জড়িত ছিলেন না, কিন্তু যারা জড়িত ছিল আপনারা বেশিরভাগ লোকজন অবশ্যই তাদেরকে আর পছন্দ করছেন না বা বয়কট করছেন। তারা যদি থেকে থাকে বা যদি চলেও যায়, অপরাধের জন্য তো শাস্তি পাবে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেন যে কাদের ইন্ধনে কারা এই কাজগুলো করতো। এই জিনিসগুলো আপনারা সামনে তুলে আনেন, জাতি আপনাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করে নেবে। এখন আনাফ, যেই ঘটনাটা ঘটলো সর্বশেষ ট্রাম্প কার্ড হিসাবে যেটা হচ্ছে যে আপনার খেলা হচ্ছে যে সনাতনী ব্যাপার, আমাদের ভাইদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, তো মানসিক যে দূরত্বটা বাড়লো তাদের সঙ্গে, এই মনস্তত্ত্বের জায়গায় আমরা আবার এক, এবং বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্য থাকবো, তারা যাতে কোনো ফাঁদে পা না দেয়, সেই জায়গাটা নিয়ে এখন হচ্ছে যে আপনাদের কি ভাবছেন বা আপনারা এই জায়গাটা কাজ করবেন কিনা? আমরা আজকে দুপুর থেকে বিকাল পর্যন্ত আমাদের একটা সমাবেশ ছিল, সেটা হচ্ছে শহীদ আলিফের স্মরণে দোয়া এবং সম্প্রীতি সমাবেশ। তো আমরা সেখান থেকে বাংলাদেশের সমস্ত সম্প্রদায়কে আমরা এই আহ্বানই জানিয়েছি যে বাংলাদেশটা আমাদের সবার, এবং আমাদের সবচেয়ে বড় পরিচয়টা হওয়া উচিত সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়, জাতপাতের ঊর্ধ্বে বাংলাদেশ পরিচয়টা, বাংলাদেশি পরিচয়টা। এই জায়গায় যদি আমরা একতাবদ্ধ হতে পারি, বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি, তাহলে আমরা নিরাপদ থাকবো। কারণ আপনি দেখেন, আপনি যদি বাংলাদেশের গ্রামাঞ্চলে যান কিংবা শহরাঞ্চলে যেখানেই যান না কেন, পাড়ায় পাড়ায় এক পাশে মুসলিম পাড়া, এক পাশে হিন্দু পাড়া, কখনো তো আমাদের সমস্যা হয় না। আমরা একসাথে চা খাই, একসাথে আমরা একই খেলাধুলা পুকুরে গোসল করে পবিত্র হই। আমরা উৎসবে পার্বণে একে অপরের বাড়িতে নিমন্ত্রণে যাই, আমাদের কখনো সমস্যা হয় না। কিন্তু এই যে সমস্যাগুলা, এগুলা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এবং আমি সনাতনী ভাইদের প্রতি আহ্বান জানাবো যে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, অধিকার থাকে, আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি দেওয়া জানাবেন, কিন্তু এমন কাউকে নেতা নির্বাচন করবেন না যে আপনার দেশের অস্তিত্বকে টিকতে দিতে চায় বুঝতে না। পেরেছি। আনাফ, শান্ত ভাই, একটু আপনার কাছে এবার একটু আসতে চাই। এতক্ষণ তো আমরা বিভিন্ন পক্ষের বক্তব্য শুনলাম,
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে অনেক বড় একটি হচ্ছে যে ফাংশনাল কার্যক্রম তারা নিতে পারে এই বিষয়টা নিয়ে, যে যাতে কেউ আমাদের অন্তত ধর্মীয় যে সম্প্রীতি এটা যাতে নষ্ট না হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের করণীয় কি, যাতে এটাকে যাতে আর খেলার কেউ সুযোগ না পায়? রাজনৈতিক দলগুলোর যা করণীয় সেটা তারা অলরেডি শুরু করেছে। প্রত্যেক দল থেকেই প্রায় বিবৃতি দেয়া হয়েছে। তাদের দলের নেতা আপনার কোনো কর্মীদের স্পেসিফিক সহ পরামর্শ থাকে? দলের নেতাকর্মী সহ দেশবাসীকে ধৈর্য ধরে যেই কথাগুলো এতক্ষণ আমরা বলছি, যে ঐক্যের পরিচয় দিয়ে সবাই যাতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখে এবং কোনো ষড়যন্ত্রকারীর পাতা ফাঁদে যেন আমরা পা না দেই। তবে পাশাপাশি এই যে আইনজীবী আলিফকে হত্যা করা হলো যেভাবে, যারা করলো, ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্টভাবে। যারা এর সঙ্গে যুক্ত এদের প্রত্যেককে যেন বিচার করা হয়। মানুষ শান্ত আছে, এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধ আছে বলেই তারা একক সিদ্ধান্তে শান্ত থাকতে পেরেছে, না হলে এইরকম একটা ঘটনায় শান্ত থাকার নজির বাংলাদেশের আগে নাই। সেই বিবেচনায় সবাই ঐক্যবদ্ধ আছে এটা আমরা বিশ্বাস করি। তবে যদি সরকারের তরফ থেকে এর যথাযথ তদন্ত দ্রুততার সঙ্গে করা না হয় এবং এর বিচারের আওতায় আনা না হয়, কোনো রকম নমনীয় ভাব বা শৈথিল্য দেখানো হয়, তাহলে এখন যে আস্থা রেখে এই যে ধৈর্য ধারণ করছে, এই আস্থাটা মানুষের হয়তো থাকবে না। বাংলাদেশে দেখবেন বিভিন্ন সময় আইন নিজের হাতে তুলে নিয়ে যেরকম মব কিলিং, এরকম নানান ঘটনা ঘটে, এর মূলে কিন্তু হচ্ছে বিচার ব্যবস্থা এবং আইনের প্রতি আস্থাহীনতা। আমরা যদি দেখি যে এই যে গণ অভ্যুত্থানের পরে সব দল থেকে বিভিন্ন গোষ্ঠী, ছাত্র জনতা সবাই আহ্বান জানাচ্ছে যে আইন নিজের হাতে তুলে দিবেন না, ফলে হাতে তুলে নেবেন না, ফলে 16 বছর ধরে যে অনাচার করেছে, যে গুম খুন হত্যা হামলা মামলা নিপীড়ন চুরি ডাকাতি টাকা পাচার এমন কোনো অপরাধ নাই, ধর্ষণ করে নাই, তারপরেও এদের বিরুদ্ধে যাতে আইন নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর চড়াও না হয়, সে কথা কিন্তু দেশবাসী গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি রাখছে। কিন্তু পাশাপাশি আরেকটা যে দাবি, যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যেন ভিকটিম পরিবার সন্তুষ্ট হয় যে হ্যাঁ, আমি আমার সন্তান হত্যার শাস্তি পেয়েছি, আমি আমার সন্তানকে পরিবারের সদস্যকে গুম করার শাস্তি পেয়েছি, আমি আমার উপর যে অন্যায় করা হয়েছে তার শাস্তি পেয়েছে এরা। এক দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইলে তাদের সামনে যেন এটা একটা নজির থাকে যে ফ্যাসিবাদ হলেও ফ্যাসিবাদেরও একদিন পতন হয় এবং পতন হলে তার পরিণতি এইরকম হয়। সুতরাং এই বিচারটা, ঐক্যটা ধরে রাখার জন্য ইতিমধ্যে নানান ছোটোখাটো ইস্যু নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক কিছু দলের, আবার রাজনৈতিক দলের সঙ্গে ছাত্রদের একটু গ্যাপ, একটু অনৈক্যের সুর মাঝে মাঝে উঠে, এটা তোলা যাবে না। স্বার্থের দিকটা বড় করে না দেখে এখন দেশের স্বার্থ এবং ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়া, আর হচ্ছে ফ্যাসিবাদের কবরে তাদেরকে সমাহিত করা, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এইসব ছোটোখাটো দলীয় বা ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলে এইরকম বিভেদ তৈরি করা যাবে না, এটা কারো জন্যই মঙ্গল হবে না। তবে এই ক্ষেত্রে 3টা পক্ষ, আর একটা পক্ষ হচ্ছে সাধারণ দেশবাসী, যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের সঙ্গেও ছিল না কিন্তু দোয়া করেছে, যারা রাজনৈতিক দলের সঙ্গেও নেই, যারা এই সরকারের সঙ্গে ওইভাবে সম্পৃক্ত না, সাধারণ দেশবাসী। দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলাটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তি, এবং ছাত্র জনতার মধ্যে তো রাজনৈতিক শক্তি আছে, আর সরকার, প্রত্যেকের দিক থেকেই ধৈর্যের পরিচয় যেমন দিতে হবে এবং প্রত্যেকের দায়িত্ব যেটা, যে শুধু সহযোগিতা আশা করবে সরকার, তাদেরকে সহযোগিতার জন্য হাতটাও বাড়াতে হবে, তাদের মনোভাবটা বুঝতে হবে। যে ধরেন বিভিন্ন কথা নিয়ে, যেগুলো নিয়ে একটু দূরত্ব তৈরি হচ্ছে, সংস্কার, নির্বাচনের রোডম্যাপ, একসঙ্গে বসলেই হয়ে যায় যে আমাদেরকে তো এই 16 বছরে আপনারা নিপীড়নের শিকার, এবং এই নিপীড়নের প্রতিবাদ করতে গিয়ে ছাত্র জনতা আপনারা নেমেছেন বলেই আজকে আমরা এখানে। সংস্কার আপনারাও চান, আপনারা তো 31 দফা দিচ্ছেন, 51 দফা দিচ্ছেন, কোনো দল 10 দফা প্রকাশ করছে, ছাত্র জনতা সংস্কার চাচ্ছে, আমরাও করতে চাই, কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে
কোন অংশটা আগে করবে এবং কিভাবে করলে আপনাদের অঙ্গীকারই আমরা পালন করে যাব এখানে, যেই অঙ্গীকার আপনারা করছেন লিখিতভাবে করছেন সেটার কতটুকু আমরা এই সময় করতে পারি করি। প্লাস হচ্ছে এদের সঙ্গে যোগাযোগটা বাড়ানো। যোগাযোগটা বাড়ালে হয় কি, ভুল বোঝাবুঝিটা কমে, মান অভিমানটা কমে, তাদের মধ্যে যে খারাপ লাগাটা সেটা দূর হয়। ফলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে নিতে হবে এই সরকার, এই ছাত্র জনতা, রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের শরিক যারা, এর কারো শত্রু না, কারো প্রতিপক্ষ না। তারা যদি কাউকে দূরে ঠেলতে চায়, তাদের মধ্যে অভিমান তৈরি হয়ে অভিমানটা এক পর্যায়ে রাগে পরিণত হয়। তাদের মধ্যে কোনো কোনো সদস্য ঢুকে পড়েছে যেটা এই রাজনৈতিক শক্তি বা ছাত্র জনতার কাঙ্ক্ষিত না, তাদেরকে একটু সাইড লাইনে দেওয়া বা সরিয়ে দেওয়া, যে ঠিক আছে আপনাদের আপত্তি আছে, 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় তারা ছিল না, দুইটা স্ট্যাটাসের জন্য বা দুইটা কথার জন্য বা 2 দিন মাঠে নেমেছে, এখন হয়তো তার অন্য কোনো কারণে বা খারাপ লেগেছে, সেই জন্য তাকে প্রায়োরিটি না দিয়া 16 বছর ধরে যারা করলো তাদেরকে অন করতে হবে। মনির হোসেন কাসেমি, আপনি তো বলছিলেন যে আমরা ঐক্যবদ্ধ আছি, সেই ঐক্যে ফাটল ধরনের চেষ্টা হচ্ছে, হয়তো প্রশাসনের পক্ষ থেকে সবসময় তড়িৎ গতিতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অথবা সেইভাবে কন্ট্রোল করা হয়তো কোথাও কোথাও সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা তো হচ্ছে বিশাল বড় একটি অরাজনৈতিক সংগঠন, আপনাদের সারা বাংলাদেশে কমিটি আছে এবং আপনারা হচ্ছে সমাজের একটি সম্মানীয় জায়গায় আছেন, আপনাদের কথা মানুষ শোনে, অন্তত শুক্রবার জুম্মার দিনে গিয়েও আপনারা অন্তত বলেন এবং মানুষ আপনাদেরকে ফলো করে শোনে। কিন্তু এই আপনাদের এই জায়গা থেকে যাতে সামাজিকভাবে আপনাদের এই ফাটল যাতে না ধরতে পারে, ঐক্য ধরে রাখতে কি করণীয়? শুধুমাত্র কি প্রশাসনের পাশাপাশি আপনাদের ভূমিকা কি হওয়া উচিত? ধন্যবাদ। কথা তো আসলে এসেই গেছে। আমি এবারের এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতা যেটা দেখালেন অভূতপূর্ব। তারা সকল ছাত্র সংগঠনকে একসাথে ডেকে নিয়ে বসে পরামর্শ করে সংহতি সপ্তাহ ঘোষণা দেওয়া, আসলেই আগে শুনতাম বা জানতাম যে 40 বছর বয়স না হলে কি হয় না, ম্যাচিওর হয় না মানুষ, কিন্তু আমাদের ছেলেরা মানে বুক ভরে যায় এই কথা, মানে ভাবতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ যে আহনাফদের মতো ছেলেরা, তারা আমাদের সন্তান তুল্য, সকলে মিলে এত একটা সুন্দর প্রোগ্রাম হাতে নিয়েছে যে 1 সপ্তাহ সংহতি সপ্তাহ। এরপরে তারা আহ্বান জানাইছে, একে তো মিডিয়ার মাধ্যমে এবং গোপনে গোপনেও তারা ব্যক্তিগতভাবেও কি বিভিন্ন সেক্টরের লোকদের সাথে, আমাদের সাথেও যোগাযোগ হয়েছে, অরাজনৈতিক সংগঠনের সাথে যোগাযোগ হয়েছে, যা আপনারাও কি করেন, এ ব্যাপারে ভূমিকা রাখেন। জি, এই কাজগুলোর জন্য সর্বপ্রথম তারা কি ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ মানে প্রাপ্য, তারা তাদের পাওনা এটা। এরপরে বলবো আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিও এ ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। জামাত ইসলাম অবশ্যই দিয়ে যাচ্ছে, এর সাথে ইসলামিক দলগুলো যেগুলো আছে তারা সকলেই মিলেই আসলে যে আমরা একটা জাতি, আমরা যে আসলে ইচ্ছে করলে পারি, আমরা 16 বছরের জগদ্দল পাথরকে তুরিতে উড়িয়ে দিলাম। তুরিতেই বলতে হবে, মানে আমি এক একটা জীবনের অনেক মূল্য, কিন্তু এই ধরনের একটা পরিবর্তন আনার জন্য তো অনেক রক্ত করতে হয়, হাজারো আবু সাঈদকে কি করতে হয়, যে আত্মত্যাগ করতে হয়। আল্লাহ অত্যন্ত নগণ্য সেই আমরা কি 16 বছরের জগদ্দল পাথর, সেটাকে বলতে হবে। আমরা কোনো এক সময় বক্তৃতায় বলতাম যে ফেরাউনের লেডি ভার্সন, তাহলে ফেরাউনের লেডি ভার্সন হাসিনাকে যদি আমরা এটা পারি, তাহলে এই দেশটা অর্থনৈতিকভাবেও ইনশাআল্লাহ অতি অল্প সময়ে কি হবে, আরও সমৃদ্ধশালী। আমি কোনো দেশের সাথে তুলনা করতে চাচ্ছি না, অতুলনীয় একটা দেশ হবে আমাদের দেশ, অর্থনৈতিকভাবেও রাজনৈতিকভাবেও। আমরা যদিও ভূরাজনৈতিক চিন্তা করলে আমাদের অবস্থানগত আমরা কি হিসে ইয়ের ভিতরেই আছি, ভারতের ভিতরেই, কিন্তু ভিতরে থাকা সত্ত্বেও আমরা লোক সংখ্যা কিন্তু আলহামদুলিল্লাহ 20 কোটি ছুঁই। আগামী হয়তো 1 দশকে ছুঁই এটা পুরো হয়ে যাবে 20 কোটি। এই 20 কোটি মানুষকে তারা হজম করতে জীবনও পারবে না। এটা আপনারা এখন থেকে এটা ধরে রাখতে পারেন যে না, আমাদেরকে কেউ আর দমাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো। আর এদেশের মানুষ কোনো স্টেক হোল্ডারের বাহিরে না, প্রত্যেকেই এখানে নিজ নিজ জায়গা থেকে একেবারে কামার কুমার জেলে মজুর যারা আছে তারাও এখানে কি করেছেন, প্রান্তিক মানুষ পর্যন্ত এটার সাথে আছে, এটাকে নিন্দা জানাচ্ছে
এবং নিজেরা কি ধৈর্যের পরিচয় দিচ্ছে, এই জিনিসটা রাজনৈতিক অরাজনৈতিক সকল সংগঠন এটার জন্য ধন্যবাদ আগামী দু পাওনাদার। একদিন এ ধরনের ঘটনা যাতে আরো না ঘটে সেজন্য তো এটার এখন জন্য যেন না ঘটে এজন্য দিন রাত ছাত্র ভাইরা কাজ করে যাচ্ছে, বড়রা বুড়িরা যারা আছেন রাজনৈতিক অরাজনৈতিক দল থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে, নিজেদের মতো করে নিজেরা কাজ করে যাচ্ছে, আমরাও কাজ করে যাচ্ছি। শুধু শুক্রবার বলেই মানে ইমাম সাহেবরা ওখানে কাজ করেন আর নয়, আমরা সামাজিকই, কিন্তু আমরা সমাজের বাইরে নই। একটু আমরা যদি মনে আমাদের অন্যতম সম্প্রদায় সনাতনী ভাইদের সঙ্গে কি আমাদের কিছুটা মানসিক দূরত্ব তৈরি হলো? তারা কি মনে মনে এখন- সচেতন মহলের কাছে কোনো দূরত্ব তৈরি হয়নি। হ্যাঁ, আবেগের জায়গা থেকে অবশ্যই একটা দূরত্ব 1-2 দিন বা 1 সপ্তাহ ধরে থাকবে, তারপরে আবার এই সময়ের সাথে সাথে ক্ষত মিটে যাবে। কিন্তু এর আবার অর্থ তো এই আমাদেরকে নয়। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, সেই আস্থার জন্য তো আপনাদের একটা বিশাল বড় ভূমিকা নিতে হবে সেই অবশ্যই জায়গায়। এই ভূমিকা পালনের জন্য সর্বদা সকলেই, আমি সব সেক্টরের মানুষের জন্যই বলছি, সকলেই তৈরি আছে। এটা আমরা প্রমাণ রেখেছি বিগত সময়ে, এই সময়েও রেখে চলছি। বিধায় নিরাশ হওয়ার কোনো কারণ নেই এখানে, আমাদের আশাবাদী হওয়ার মতো অনেক কারণ আছে। আর জনগণ বলতে এই দেশের জনগণকে আর কি বলবো, তারা তো এমনি বলেছি, সাহসী, ত্যাগী, ধৈর্যশীল। বিধায় এমন একটা দেশকে, এমন একটি জনগোষ্ঠীকে দাবিয়ে রাখতে কেউ পারবে না, কখনো পারবে না। একটু আপনার কাছে আসি, আজকে প্রধান উপদেষ্টা ঐক্যের ডাক দিয়েছেন, বিএনপি মহাসচিব তার সঙ্গে আজকে দেখাও করেছেন এবং তারা বলেছেন, এবং বিএনপি মহাসচিব সেখানে এসে বলেছেন যে খুবই অল্প কিছু সংস্কার, মৌলিক কিছু করে একটা নির্বাচনের ব্যবস্থা করা, এবং তিনি আসলে বলছেন যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে যে ঐক্যের কোনো আসলে বিকল্প নাই। এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে বিভিন্ন নামে আমাদের মধ্যে যে ফাটল ধরানোর অপচেষ্টাটা হচ্ছে, সর্বশেষ যেটাকে আপনি বলছেন যে সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড, এই ট্রাম্প কার্ড সাম্প্রদায়িক কিছুটা খেললে আসলে সুবিধাটা কি হবে? না, সুবিধাটা হচ্ছে এটাকে কালার দেয়া খুব সহজ, সেন্সিটাইজ করা খুব সহজ, এটা একটা সংবেদনশীল বিষয়। এবং পাশের দেশ ইন্ডিয়া যেহেতু বিজেপি ক্ষমতায়, এবং বিজেপির রাজনীতির মূল মন্ত্রই হচ্ছে ধর্মীয় উগ্রবাদ এবং মৌলবাদ, ফলে আমাদের দেশ তো শান্তি সম্প্রীতির দেশ। ফলে বিজেপিকে দিয়ে বাংলাদেশের এই জিনিসটাকে গেলানো সহজ, তাদের দ্বারা বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ডিস্টেবিলাইজ করবার জন্য ব্যবহার করা সহজ। ফলে পরাজিত যে ফ্যাসিবাদ, তাদের এটা পরিকল্পিত একটা এজেন্ডা। কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন আছে, পাশাপাশি সরকারকে সচেতন হতে হবে এইভাবে যে, যেটা আনাম বলছিল যে আগে 5 জন মানুষ এক জায়গায় হইলে গোয়েন্দা নজরদারিতে চলে আসতো, এখন গোয়েন্দা বিভাগের যে কর্মতৎপরতা সেটা ঠিকভাবে ফাংশন করছে কিনা এই প্রশ্নটা আমাদের তোলার সময় এসছে। কারণ সারা দেশ থেকে বাস ভরে লোক শাহবাগে চলে এসে জড়ো হয়ে যাচ্ছে, তারা সেটা অনুমতি ছাড়া এত এই গুরুত্বপূর্ণ জায়গায় মিটিং করে বাসের পর বাস আসছে, তারা জানে না? অবশ্যই জানে, আগে কেন বাধা দিল না? এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোনোটা ন্যায্য কোনোটা অন্যায্য, সেই ন্যায্য আন্দোলনের মধ্যে অন্যায্য বহুরূপ সেই রূপ লুকানো গোষ্ঠী ঢুকে তারা হিডেন এজেন্ডা বাস্তবায়ন করতে নেমে যাচ্ছে, সেইখানে গোয়েন্দার রিপোর্ট থাকবে না কেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুহূর্তের মধ্যে, এটা তো কমান্ডো স্টাইল না, কোনো গেরিলা যোদ্ধা গ্রুপ না যে এখনই সিদ্ধান্ত নিল, মেসেজ দিল, নেমে পড়লো, ঘটনা ঘটিয়ে ফেললো, সেরকম তো না। ফলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে এই যে উৎকণ্ঠা, তাদের এক জায়গায় হওয়া, তারা নামবে, এটার গোয়েন্দা রিপোর্ট থাকা দরকার ছিল। যদি সেটা তাদের হাতে থাকে তাহলে এই ঘটনা ঘটবার আগে সেইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা, অথবা ওই ছাত্রদের আগেভাগেই বোঝানো যে তোমাদের ভুল বুঝিয়ে বিপদগামী করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করবার জন্য। কিছুদিন আগে তোমরা রক্ত দিয়েছো এই ফ্যাসিবাদকে উৎখাত করবার জন্য, সুতরাং এই দেশকে রক্ষা করবার জন্য তোমরা দায়িত্বশীল ভূমিকা, এটা বোঝাইলে বুঝবে তো তারা। এখনকার জেনারেশন তারা অনেক মেধাবী, সারা পৃথিবী তো তাদের হাতের মুঠোয়। আমি আপনি কোনটা মিথ্যা বলছি এই টকশোতে, সেটা মুহূর্তের মধ্যে তারা বুঝে ফেলে যে উনি যতই বর্ণ লুকাক, উনি এই মতের, এই কর্নারের, এই দিকের, ওনার টান এই দিকে, উনি এই দলের। আপনারা যে সংবাদ পরিবেশন করেন, যত চালাকি করেন, কয়েক লাইন পড়লে এই জেনারেশন বুঝে ফেলে যে এর মধ্যে ঘাপলা আছে, এরা একটা বিশেষ ইন্টেনশন নিয়ে এই রিপোর্টটা করছে। সুতরাং এদেরকে বোঝানো যেত, গোয়েন্দা বিভাগগুলো তাদের কর্মতৎপরতা সঠিকভাবে করছে কিনা সরকারকে নজরদারি করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তারা 16 বছরে যে লাঠিয়াল বাহিনী ঢুকেছে এর মধ্যে, এটার খুব সহযোগিতা পাবেই সরকার, বা এটাকে খুব তাড়াতাড়ি শুধরে নেওয়া যাবে, মানে সেটা এটাকে একটা খুব আন্তর্জাতিকীকরণ করার একটা কঠিন, প্রয়াস কিনা যে কঠিন, কিন্তু সেটাকেও তাদের মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি এই যে আজকে বিএনপির নেতারা, শীর্ষ নেতারা গিয়া 5 জন দেখা করেছেন, তারেক রহমান তিনি বিবৃতি দিয়েছেন যে ধৈর্য ধরতে হবে, সরকারকে সময় দিতে হবে। এরকম বড় দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে আরও। সেই জন্য বলছি, সম্পর্ক হয় উভয় দিক থেকে। সরকারের কাছ থেকে যেন এমন অ্যাপ্রোচ পায় যাতে ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তি তারা মানে মনে করে যে আমরা এই সরকারের কাছে গুরুত্ব পাচ্ছি এবং কিছু অনার্ড হচ্ছি। আবার এদেরও সহযোগিতার হাতটা যেন এমন হয়, সরকার যাতে ভাবে যে এদের সহযোগিতা নিয়েই তো আমরা দেশটাকে এগিয়ে নিচ্ছি। এই যে সহযোগিতার হাতটা উভয় পক্ষ থেকে আসা, সেটা যত দৃঢ় হবে, আমাদের ঐক্য তত দৃঢ় হতে হবে, আমরা তত দ্রুত সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং ফ্যাসিবাদ তত বেশি বিনাশ আমরা হবে। আনাপ আসলে আমরা কিন্তু ঐক্যবদ্ধ আছি, কারণ আমরা যত বিপদ তত আমরা ঐক্য। আমরা দেখেছি যে জুলাইয়ের বিপ্লবের পরে আমাদের বন্যায় টিএসসিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে আমরা কাজ করেছি। আমাদের যখনই কোনো সংকট আসে আমরা ঐক্যবদ্ধভাবে তা আসলে মোকাবেলা করি। এই যে বিপ্লব, তা যাতে ব্যাহাত না হয়ে যায় এবং সেটাকে বিতর্কিত করতে নানা ফরম্যাটে নানাভাবে দেখছেন যে ষড়যন্ত্র সামনে আরও হবে। বিশেষ করে আমাদের এই যে সনাতনী ভাইদেরকে আমি এই কথাটা কেন বলছি, যে এটা হচ্ছে আমাদের বড় একটি স্পর্শকাতর জায়গা, ধর্মীয় অনুভূতির জায়গা। এইখানে যদি এটা রং চং দেয়া যায় যেটা হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি ইস্যু, তাহলে এটাকে বড় আকারও দেখানোর সুযোগ আছে। আপনারা এটাকে স্পর্শকাতরভাবে নিয়ে সামনে যাতে এই ধরনের আর কোনো ধরনের খেল কেউ খেলতে না পারে, সেই জায়গাটা আপনাদের প্রস্তুতিটা কি, বা আপনারা কি বার্তা দিবেন? এখানে মানে আপনাদের নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে, তো অনেকে ভীতু সন্ত্রস্ত, অনেক সনাতনী ভাইয়েরাও বা অনেক স্টেক হোল্ডার অনেক সময় বলেন যে ভাই এরকম সেরকম, সেই জায়গায় আপনারা অভয় এবং আপনাদের কার্যক্রম। দেখুন, এই অভ্যুত্থানে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা অনেকে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকে জীবন এখন এক প্রকার অচল। তো এটা তাদের বাদ দিয়ে অভ্যুত্থান না, এই বিজয় তাদের বাদ দিয়ে না, তাদের ছাড়া আমরা এই বিজয় পেতাম না। তো এই ব্যাপারটা তারাও রিয়েলাইজ করেন। আর হচ্ছে এখানে হয়তোবা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে অনেকভাবে। আপনারা সঠিক বুঝ দেওয়ার জন্য, আমরা তো সঠিক বোঝানোর চেষ্টা করছি, বা তারা অনেকবার তাদের দাবি দাওয়া নিয়ে এসেছেন, সরকারের কাছেও যাওয়ার চেষ্টা করেছে। সরকারের ব্যাপারটা তো সরকার জানাবে। আমাদের জায়গা থেকে আমরা সবসময় সহযোগিতা করেছি, বা সরকারের কাছে পৌঁছাতেও সহযোগিতা করেছি তাদের যে দাবি দাওয়াগুলো বা অন্যান্য ব্যাপারগুলো। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের এই ভুল ধারণাটা ভাঙা উচিত যে মানে উগ্রপন্থী যারা, মানে তাদের কথায় যে প্ররোচিত হচ্ছে, তাদের নেতৃত্বে যে যাচ্ছে, সনাতনের নিশ্চয়ই সবাই উগ্রবাদ বা উগ্রপন্থী সবাই তো না, জি, অল্প কজন, হয়তো বা 2% লোক হতে পারে, বাকি 98% মানুষ আমাদের মতোই সাধারণ। এই ব্যাপারটা তাদের বোঝা উচিত। যেমন মানে মুসলমানদের মধ্যেও তো মানে উগ্রপন্থী আছে, জঙ্গিপন্থী আছে, যারা সারা দেশে বোমা হামলা করেছিল। তো সমগ্র মুসলিম সম্প্রদায় তো তাদের বিপক্ষে দাঁড়িয়েছিল, জি, এবং আলেম সমাজও তাদের বিপক্ষে মানুষকে সচেতন করেছে। তো এখানে সনাতন ধর্মাবলম্বী ধর্মগুরু যারা আছেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে তাদের উগ্রপন্থী কারা, কারা দেশ বিরোধী, কারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে তাদেরকে ধাবিত করতে যাচ্ছে, তাদের ব্যাপারে সচেতন করা। তো এক্ষেত্রে আমি মনে করি যে সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বী যে ধর্মগুরু যারা আছেন তাদের নিয়ে বসা, তাদের সাথে আলোচনা করা, এবং এটা নিয়ে আসলে একটা যৌথ পরিকল্পনা হওয়া উচিত। সরকার, ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো কিংবা সামাজিক কাজকর্ম করে আমাদের অনেক বড় একটা স্টেক হোল্ডার কিন্তু ওলামা মাশায়েখ, যারা কিন্তু ওয়াজ মাহফিলেও সম্প্রীতির বার্তা দেন। ওলামা মাশায়েখ তো করছেনই, ওনারা ইতোমধ্যে করে যাচ্ছেন, কিন্তু হিন্দু ধর্মীয় যে ধর্মগুরু যারা আছেন তারাও হয়তো বা অনেকে করছেন, এটাই ধারণা করি। তো এটা আরো বড় পরিসরে করতে হবে, তাদের সঙ্গে সংযোগটা বাড়াতে হবে, সবার দেশ। তো এটা 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 একটা যৌথ প্ল্যান নিতে হবে সবাই মিলে। এটা এককভাবে একার কোনো কিছু করার না, সবারই। আচ্ছা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে, শান্ত ভাই ছোট্ট করে যদি একটু বলতেন, আপনার কাছে 30 সেকেন্ড শুনে আমরা মন্দির কাসেমি সাহেবের কাছে অল্প একটু শুনতে চাই প্লিজ, যে মানে এই মুহূর্তে এখন
মানে উনি আহনাফ যেখান থেকে শেষ করেছে আমরা ওখান থেকে আপনার কাছে শুনতে চাই। আমাদের যারা হচ্ছে যে মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের যারা পণ্ডিত রয়েছেন তাদের সঙ্গে হিন্দু ধর্মের যে পণ্ডিত তাদের সাথে এই আন্তধর্মীয় সংযোগটা আসলে বাড়ালে তাদের মানে মানসিক দূরত্ব কমে যাওয়ার পাশাপাশি আস্থার জায়গাটা বাড়বে কিনা? না, ডেফিনেটলি ধরেন 53 বছরে আমাদের এইখানে সংখ্যালঘু বলে যাদেরকে আমরা বলে একটু ভিন্ন করে রাখছি, তারা ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছে এবং নিরাপত্তাহীনতায় ভোগে, মন ছোট করে থাকে অনেকে। সেখানে আমরা যারা সংখ্যাগুরু পরিচয় দিই, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দায় আছে, ফলে আমাদের দায়িত্ব আছে তাদের এই যে মানসিক যে একটা দুশ্চিন্তা নিয়ে থাকে সেখান থেকে তুলে এনে যে আমরা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই শব্দটা পরিহার করে আমরা এক বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক, আমরা প্রত্যেকে মানুষ, এই পরিচয় আগাই। যে যার ধর্মকর্ম আমরা পালন করি, যে যার কাজ করি, যে যার দায়িত্ব পালন আমরা করি, একেবারে কিন্তু আমরা সেই জায়গায় মানুষ, আমরা এবং যেহেতু দেশের সংখ্যায় নাগরিক, এটাই বেশি, পরিচয় হোক। মুসলিম প্রধান দেশ, আমাদের দায়িত্বও বেশি। আমাদের এই মুহূর্তে আসলে সম্প্রীতি রক্ষায় কি করা দরকার, একদম ছোট্ট করে? হিন্দু ভাইদের প্রতি শেষ কথা এটাই বলতে চাই, একটা এক্সাম্পল দিতে চাই। 21 সালে এদেশে এই পতিত সরকার, জালিম সরকার, যে কোনো একটা ইস্যুতে আলেম ওলামাদেরকে ব্যাপক হারে অ্যারেস্ট করেছে, হেনস্থা করেছে, জেলে ঢুকিয়েছে, বিচারের নামে প্রহসনের বিচার সাজিয়েছে। এতদূর সত্ত্বেও কোনো আলেম সমাজের পক্ষ থেকে কোনো বিচারকের উপর, কোনো আইনজীবীর উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার মানে আমাদের নিজের পক্ষ থেকে ধর্মীয় আসলে চিন্তা থেকে এভাবে নেয়নি। সেটা আছে। হিন্দু ভাইদেরকে বলবো, যখন দর্শক, নিপুণ এই রায় চৌধুরীর ছিল উপরে হামলা আমাদের হয়েছিল আজকের তখন আপনারা যদি সম্পাদকীয়। কথা দেখা হবে বলতেন তাহলে আগামীকাল আপনাদেরকে আরো কোনো এক সম্মান বিষয়ে করতে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের সঙ্গে থাকুন। সবাইকে শুভরাত্রি।